এখন র্যাব আপনার কথা শুনবে না, ডিজিএফআই আপনার কথা শুনবে না, জনগণের সাথে তারা থাকবে। সুতরাং কথা ঠিক মতো বলেন, নাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। আওয়ামী লীগ ভারতে চলে গেছে বা যাইতে দেওয়া হয়েছে, আপনি কিন্তু যাইতে পারবেন না। আপনার পূর্বে হলো আপনি আরাকান, এরা মগ জাতি, আপনি বেশ সুবিধা করতে পারবেন না, বিপদে পড়বেন। একমাত্র পথ খোলা বঙ্গোপসাগর, এইখানে আপনার সাঁতার শিখতে হবে। আমি বলবো আমল তামল বলার আগে সাঁতার শিখেন। কতটুকু সাঁতরাতে পারবেন আপনারাই ভালো জানেন। এই জনগণ আপনার দায়িত্ব দেবে না। আমরা বিশ্বাস করতাম না, তারা মিথ্যা বলে না। আমরা এতদিনে দেখছি আপনার সব মিথ্যাবাদী, সব বাটপার, সব ভারতের তোষক, মানে ভারত প্রেমে আসক্ত। আমাদের এই ধরনের নেতা দরকার নাই। আপনারা আমাদের টাকায় চিকিৎসা নেন বিদেশে, আর জনগণ চিকিৎসা পায় না। আপনাদের কাছে কি বলবো? এই শিক্ষামন্ত্রী, ওনার ছেলে মেয়ে বিদেশে, কি আবল তাবল বলে আমি জানি না। একটা নারীর যদি কোমর পর্যন্ত ভিজে যায়, সে পরীক্ষা দেয় কীভাবে? সরকারকে বলবো, আপনি কৃপণ হয়েন না, আবু সাইদ মুগ্ধদের বীরশ্রেষ্ঠ খেতাবে সম্মানিত করেন। এই জাতি ধারণ করবে। আপনি জনগণের কাতারে আসেন, জনগণকে ভালোবাসেন, শর্টকাট করতে যাবেন না, আপনার বিপদ হবে। আমি মনে করি ভারত প্রেম ভুলে সোজা কোমর হয়ে দাঁড়ান। সেই পথে আমরা হাঁটছি, আমাদের প্রধানমন্ত্রী হাঁটছেন। আমি খুব সাধুবাদ জানাই। আশেপাশে উচ্ছিষ্টদের বের করে দেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেন। রাষ্ট্র আমাকে কি দেয়? কিছুই দেয় না। আপনারা তো সব কিছু নেন, শুধু বাকি আছে এই অক্সিজেন মহান আল্লাহ তাআলা দিচ্ছেন, এইটার উপর ট্যাক্স বসানো, আর কিছু তো নাই। আপনি আমার কি দেন বলেন তো? আমি কিছু পাই না খুঁজে। কেন আমি ট্যাক্স দিব? পুলিশ তো আপনার। আমি একটা চুরি বা কোনো সুবিধাজনক গেলে পুলিশ এমন ভাব করে, মনে হয় মহাবিপদে আমি পড়ছি। পুলিশকে সেবক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এই পুলিশ যারা পুলিশে ঢুকে, ভালো ছেলে ছিল, সৎ ছেলে ছিল। পুলিশে ঢুকে এরা সব অসৎ, এরা আপনারা বানান। ঢোকার সময় চাঁদার টাকা নেন, তারপরে তাকে এমন কাজ দেন যাতে সে বাধ্য হয় চুরি চামারি করতে। তা আমাদেরকে আর অসৎ বানাবেন না। আপনারা অসৎ থাকেন, আমাদেরকে ঝামেলা জড়াবেন না। আমরা ন্যায় ইনসাফের মধ্যে থাকতে চাই। আমরা রাষ্ট্রের ক্ষেত্রে একটাই চাই, ইনসাফ। আর ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ। আমাদের যা আছে তা নিয়ে চলবো। সেনাবাহিনীকে শক্তিশালী করব, সমাজ জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। রাজনীতিবিদরা অনেক কিছু জানেন না, কোনো একাডেমি নাই। আমাদের অনেক পড়াশোনা আছে, সবার আছে, একমাত্র রাজনীতিবিদদের নাই। জনগণের ভোট নিয়ে সরাসরি সংসদে চলে যায়, কি বলে ওনারা নিজেরা বোঝেন না। আপনার দেশপ্রেম সৃষ্টি করতে হবে, আপনার অর্থনীতি বুঝতে হবে, জিও পলিটিক্স বুঝতে হবে। কোনো একাডেমি নাই, এটা একমাত্র বাংলাদেশ। প্লিজ আপনার রাজনীতিবিদদের একটা শিক্ষার আয়তায় আনেন। আপনাদের অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্বর্ণাক্তা রিয়া, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের 20-21 সেশন। আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমার বাবা আর্মিতে ছিলেন, আমি ক্যান্টনমেন্টে বড় হওয়া মেয়ে। আমার ছোট ভাই এখন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রূপে আর্মিতে কর্মরত আছে। তার মানে আমি এটা কেন বললাম, কারণ আমি আমার ব্যাকগ্রাউন্ডটা এটা উল্লেখ করলাম যে আমি কোন ফ্যামিলিতে বিলং করে আমি এই পজিশনে এখন হোল্ড করছি। বিকজ আমি যখন জুলাই আন্দোলন শুরু করি তখন আমার বাবা ব্রেন স্ট্রোকের রোগী, আমার কোনো আর্নিং পার্সন ছিল না, আমার কোনো বড় ভাই ছিল না। আমি যখন আন্দোলন শুরু করি তখন আমার মা ময়মনসিংহে জানতো না আমি আন্দোলন করছি। আমার আপনি, আমার ভাই তখন ট্রেনিংয়ে, ও জানতো না। আমার ন্যূনতম কোনো সাপোর্ট ছিল না। আমি যখন শুরুতে আন্দোলনটা শুরু করি তখন আমি একটা সার্ভে করতাম, গরম নিয়ে সার্ভে করতাম, তখন আমি আন্দোলনে সক্রিয় হই। 11ই জুলাই যখন আমরা শাহবাগ আসার কথা জগন্নাথ থেকে, কিন্তু আমাদের তত্ত্বাবধান প্রক্টোরিয়াল বডি, আমাদের ওখানে যারা ভলান্টিয়ার ছিলেন 35 জনদেরকে ইস্তফা, তাদেরকে বাধ্য করা হয়, কারণ বাইরে পুলিশের ব্যারিকেড ছিল, কে এখানে দায় নেবে। ওনারা ইস্তফা নেয়, যে কারণে আমাদের উপরে নেতৃত্ব চলে আসে। সেই মুহূর্তে আমি একা মেয়ে, যার কোনো ব্লাডে কোনো পলিটিক্স নাই, যার কোনো ব্লাডে রুলস রেগুলেশনে ভরা, সে একটা মেয়ে, আমি নিজে এগিয়ে গিয়ে বলি আমি দায়িত্ব নিব। আপনারা ছবিগুলো দেখছেন কিনা জানি না। 11ই জুলাই আমরা যখন ব্যারিকেডগুলো ভেঙে ভেঙে শাহবাগ আসি, এসে দেখি শাহবাগে ঢাকা ভার্সিটি, ঢাকা কলেজ, আদার্স 7 কলেজকে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে আবদ্ধ করে রেখেছে। যখন জগন্নাথ আসে সেই মুহূর্তে ঢাকা ভার্সিটির মধ্যে বলে না আন্দোলনের যে অগ্নি উদ্গীরণটা হয়, তখন তারা ব্যারিকেডটা ভেঙে বের হতে পেরেছে, বিকজ জগন্নাথের কারণে। আন্দোলনের পাওয়ার হাউস জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখানে আমি বিলং করি, সেখানের শিক্ষার্থী আমি। 14ই জুলাই গণপথ যাত্রায়
আমার মাথায় একটা ছিল ওই পতাকা টাঙানো ছিল। তখন হচ্ছে বঙ্গভবনের সামনে আমি পুলিশকে উদ্দেশ্য করে কিছু কথা বলি যে স্যার আপনারা নিশ্চয়ই সরকারি জব যেহেতু করছেন, আপনাদেরও সন্তানরা আছে, তারা সবাই সরকারি জব করবে কিংবা কিংবা সবাই তো আর বাইরে যাবে না, কারণ আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ওই লেভেলের না যে আপনারা সবাইকে বাইরে পাঠাতে পারবেন। আপনাদের ছেলে মেয়েরাও কি সরকারি জবে আসবে, তারাও কোটা বৈষম্যর শিকার হবে। সেই স্পিচ দেওয়ার ছবিটা আল জাজিরা চুজ করে ফেলে, যে কারণে 15 জুলাই যখন ঝাঁপিতে মাইর খাই, বাবা মা আমাকে কখনো সাহস মানে যে ভাষায় গালি দেওয়ার, সেই নোংরা ভাষায় যখন গালিটা আমাদের দেওয়া হয়, সেই সেই পুরস্কার স্বরূপই ওই রাত্রে আল জাজিরা কোটা সংস্কার আন্দোলনের প্রথম যে নিউজটা কভার করে, সেই ছবিটা আমার ছিল, আমি স্বর্ণারিয়ার। কিন্তু কোথাও দেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম দেখেছেন? কোথাও দেখেন নাই, কারণ আমরা ঝাঁপির না। এই বৈষম্যটা আমি এখানে বসে মাত্র দেখলাম। আমি এখানে বসে আছি, আমার পায়ে আহত। একটা আপু আমাকে এসে বলছে, আপু আপনি একটু পেছনে চলে যান, এখানে একটা ভাই বসবে। এটা কি ভাইদের প্রোগ্রাম? উত্তর চাই, এটা কি ভাইদের প্রোগ্রাম? উনি আমাকে কেন উঠে যেতে বলবে? আমি জগন্নাথের বলে তাই? বৈষম্য কারা করছে? ঢাবি সিন্ডিকেট বৈষম্য করছে, আমরা শিকার হচ্ছি। আজকে যে এখানে যে একটা ডকুমেন্টারি হলো, জগন্নাথের কয়টা স্টুডেন্টকে দেখছেন? আমার ছবিটা দেখছেন? আলাদা ছবিটা দেখছেন? নাই। কারণ কি? আমি একজন অ্যাপলিটিক্যাল। হ্যাঁ, নাহিদ ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, আসিফ ভাইয়ের সাথে ভালো সম্পর্ক, কিন্তু আমি জগন্নাথ, নট ঢাবি সিন্ডিকেট। বৈষম্যটা কারা করে? এখানে করে। এটা নিয়ে বলবো না, সরি। আচ্ছা, আমার ভাই তখন ট্রেনিং এ ছিল, সে ট্রেনিং থেকে আসার পর হাসিনার পতন হলো, সে আমাকে প্রথমে কথাটা একটা বলছে, ছোট আপু হাসিনা তোমাকে কি করছিল, তুমি হাসিনাকে কেন খেদাইছো? ও ছোট মানুষ, ও জানে না, ও দেখে নাই। হাসিনাকে আমি যখন 20 সালে যখন দে আর অল প্রাইম মিনিস্টার্স ম্যান আল জাজিরা একটা ডকুমেন্টারি হয়, তখন আমি বিশ্বাস করি না, এটা আমি বিশ্বাস করি না। ভাবতাম হাসিনা ভালো, পদ্মা সেতু করছে, রাস্তাঘাট উন্নয়ন করছে, এই করছে, সেগুলো হাসিনা ভালো। আমি তখন বিশ্বাস করি, বিশ্বাস করি নাই। জেনারেল আজিজকে নিয়ে নিচ্ছি আমি বিশ্বাস করি, কারণ আমি আর্মি পার্সনে বিলং করি, আর্মির উপর আমার একটা ভরসা ছিল। আমি মানি নাই, এটা লিটারালি মানি নাই। আমি যখন ক্লাস 3-তে পড়ি, তখন আমি আমি আবৃত্তি দিয়ে একটা প্রথম একটা বই পাই, সে বইয়ের নাম ছিল আমি মুজিব বলছি। আমার বাবা তখন আর্মিতে, আমার বাবা খুশি হয় নাই। আর্মি পার্সনরা কোনো পলিটিক্যাল ওন করতে পারতো না, কোনো কিছু তারা শো করতে পারতো না, তারা কাকে বিলং করে কাকে সাপোর্ট করে শো করতে পারতো না। সেই ফ্যামিলির মেয়ে আমি, স্বর্ণারিয়া, সেই আমাকে শুনতে হয় তুমি পলিটিক্স করবা মানে পতিতাবৃত্তি করবা, পলিটিক্স করবা মানে ব্যবসাগিরি করবা, পলিটিক্স করা মানে ভাইরাল হতে হবে, ছেলেদের খাতে যেতে হবে। সরি, এটা আমাকে শুনতে হয়েছে, কারণ আমার ব্লাডে পলিটিক্স নাই। সত্যি কথা, যখন ওই কল রেকর্ডটা ভাইরাল হলো যে কচি মেয়ে লাগবে, যে কচি মেয়েকে পাঠাও, একটা নারীর ইজ্জত একটা নারী খাচ্ছে, কষ্টটা ওখানে। পুরুষের জাত, পুরুষ খাত সুরের মতো আচরণ করতে পারে, বাট সে তো একটা নারী, নারীর ইজ্জত সে তো ভালো জানে। নারীকে সে নিজেই নিজেকে ছোট করছে। ছাত্র লীগ নারীদের ছোট যেভাবে করছে, ঠিক সেভাবে এখন ছোট করা হচ্ছে নারীদের। এনভায়রনমেন্ট যদি আমাদের দেওয়া হয়, আমরা আসবো সিস্টেমে, অবশ্যই আসবো। আমাদের নজরুল বলে গেছে না যে যে কোনো কালে কখনো যে কি পুরুষের তরবারি কখনো সফলতা হয় নাই। সেখানে কি ছিল? প্রেরণা ছিল, শক্তি ছিল। কি ছিল? নারীদের শক্তি ছিল। কে প্রেরণা জুগিয়েছে? বিজয়া লক্ষ্মীর নারী। আমি লিটারেলি ভালো নাই, কারণ আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তিতেও নাই, এনসিপিতেও নাই, আমি বিএনপিতেও নাই, ছাত্র দলেও নাই, যে কারণে আমাকে জুলাই নিয়ে ব্যাশিং করা হয়, আমাকে বলা হয় জুলাই বিক্রেতা। লিটারেলি আমি যদি কোনো এখন একটা ন্যায় নিয়ে আওয়াজ তুলি, প্রথমে আমাকে বলা হয় জুলাই বেচা খাইতেছে, এটা আমাকে প্রথম শুনতে হয়। কয়েকটা দিন ধরে ছাত্রদল লিটারেলি আমাকে ব্যাশিং করছে, ভিকটিম রোল প্লে করছে আমার বিরুদ্ধে, বিকজ আমার কোনো সংগঠন নাই, আমি একজন অ্যাপলিটিক্যাল পার্সন। তাহলে আমি সিস্টেমে যদি না ঢুকি, কাকে সিস্টেমে ঢুকতে হবে বলেন তো আপনারা? আরেকটা কথা, আমার কিন্তু আরেকটা বড় পরিচয় আছে। পুলিশ হত্যা মামলার আসামি একটা মামলার লিস্ট দেখছেন না আপনারা? আসিফ ভাই 1 নম্বর আসামি, আব্দুল কাদের, পরে আরো ঢাবির আছে, সেখানে 35 নম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বর্ণারিয়া। যে যোগসূত্রে দাঁড়ায় নাই, যে কোনো নির্বাচনে কোনো পরিচালনা করে নাই, সে পুলিশ হত্যা মামলার আসামি হয়ে গেছে। তাহলে আমাকে সিস্টেমে ঢুকতে হবে না, কাকে সিস্টেমে ঢুকতে হবে? আমার মা কোনোদিন আমাকে কথাটা বলে না, কিন্তু এখন আমার মা এটা বলে যে মা তুই যেহেতু লিস্টেড, নাম যেহেতু উঠেই গেছে, তাহলে তুই করবি না, কে করবে? তুই কর। গতবার পার্লামেন্টে যখন জুলাই ঘোষণাপত্র 5ই অগস্ট হবে, তখন আমাকে ইনভাইটেশন কার্ড পাঠায় আসিফ ভাই, মানে তখন কার্ড পাঠায়। সেই আমি পার্লামেন্টে কেন যাবো, আমার ফ্যামিলি মেনে নেয় নাই। ইভেন আল জাজিরায় যে ছবিটা প্রকাশ পাইছে, আমার আপনি আমাকে একটা কথা বলে যে
তুই আন্দোলনে গেছিস ভালো কথা, তুই রিক্সা দাঁড়িয়ে স্লোগান কেন দিবি? 5ই আগস্টে যখন আমি অ্যাম্বুলেন্স রেডি করি আমি ঢাকা আসবো, আমার বাড়ি কিন্তু ময়মনসিং, আমাকে হল থেকে বের করে দেওয়া হয় লিটারেলি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলটা আমার থাকতে দেওয়া হয় না, আমরা বের হয়ে গেছি। তখন ওখানে যখন আমি অ্যাম্বুলেন্স রেডি করছি, আমার মা গেটে তালা দিছে, রুমে তালা দিছে, জায়নামাজে বসে সকাল বিকাল চিৎকার পারে কাঁদছে যেন তার মেয়েরা ঢাকা যেতে না পারে। আমি পারি নাই আসতে। আমার ছোট ভাইকে আমি রেডি করছিলাম, ফিনল্যান্ড থেকে একবার আমাকে 3000 টাকা দিছে, 700 টাকা 500 টাকা দিছে, আমাদের হেল্প করছে অনেকেই যে তোমরা যাও, আমরা আছি, তোমরা যাও, কিন্তু পারি নাই। যখন ওয়াকারুজ্জামান সোনার প্রধান যখন অ্যানাউন্স করলো হাসিনা পালাইছে, তখন আমি রেডি হচ্ছি যে বেরোবো, যে আনন্দ মিছিলে বেরোবো টাউন হলে, ময়মনসিং টাউন হলে। আমার মা তখন দরজায় দাঁড়িয়ে কপারটা ধরে চোখে পানি ফেলতেছে আর বলতেছে, মা তোর উপরে তো হামলা করবে, তোর তো সবাই চেনে। তখন আমি হাসি মুখে বলছি, তুমিও লও, তুমিও রেডিও, তুমিও লও। ওই দিন প্রথম আমার মা আমার হাত ধরে টাউন হলে আনন্দ মিছিল আসে। স্বাধীনতা দেখি নাই, 5ই আগস্টের স্বাধীনতা দেখছি। ওই দিন যখন আমি ওই টাউন হলে দাঁড়িয়ে বক্তব্য দিই, তখন মহিলারা এসে আমার মার পেটে হাত দিয়ে এভাবে গর্ব করতো যে গর্ব গর্ব গর্ব। তখন আমার মা বুঝছে তার মেয়ে কি জিনিস। তাই কথা একটাই বলবো, সিস্টেমে যদি ঢুকেই গেছি, সিস্টেমে ঢুকে সিস্টেমকে ভাঙবো। কোন কচি মেয়ে লাগে, কোন বুড়া মেয়ে লাগে, সেইদের গলা চেপে ধরে বের করে আনবো। নারীরা প্রতিটা বৃত্তি করে, নারীরা ব্যবসাগিরি করে, নারীরা খাটে উঠে যায়, নারীদের ইজ্জতের নিয়ে টানাটানি করে, সেই জিনিসটা আমি দেখাবো। আমি এখন মাস্টার্স করছি, আমি একটা রিসার্চ করছি। আমার রিসার্চের টপিক হচ্ছে ম্যাট্রিয়ার্কাল প্যারাডক্স, আনপ্যাকিং দ্য অ্যাকসেপ্টেবিলিটি অফ ফিমেল পলিটিক্যাল লিডারশিপ অফ প্যাট্রিয়ার্কাল বাংলাদেশ। অর্থ হচ্ছে মাতৃতান্ত্রিক স্ববিরোধ, নারীদের পিতৃতান্ত্রিক বাংলাদেশের নারীদের পলিটিক্সে অংশগ্রহণের নেতৃত্বের গ্রহণযোগ্যতা, নেতৃত্ব না, আমি কাজ করছি গ্রহণযোগ্যতা নিয়ে। কারণ আমি নেতৃত্ব, আমার পিতৃতান্ত্রিক সমাজে একটা পুরুষ মেনে নেবে না, বলবে একটা মেয়ে কি বলে, ওর কি যোগ্যতা আছে, মেনে নেবে না। পুরুষতান্ত্রিক সমাজে এটা এস্টাবলিশ হয়ে গেছে, আমাদের এটা ভাঙতে হবে। নারীরাও যে পারে দেখাই দিতে হবে। শেষ করছি আপু, আমার ভিতরে প্রচুর কষ্ট, আমি পারছি না নিতে আর। আমি গতবার যখন 14 জুলাই গতবার যখন শহীদ মিনারে ডাকা হলো, তখন কিন্তু আসিফ নজরুল স্যার কি ছিল, আইন উপদেষ্টা ছিল, উনার সামনে আমি কিছু কথা বলেছিলাম। নাহিদ ভাই আসসালামু আলাইকুম। আপু 2 মিনিট প্লিজ, শেষ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, করছি। স্বাগত জানাই হচ্ছে, আমরা পরে আমাদের অতিথিদের বক্তব্য জানাই। ঠিক আছে, ঠিক আছে, আমি শেষ করছি। ঠিক করেন, আপনি কথা বলেন, আমি শেষ করে দিচ্ছি, বলেন আপু কথা বলেন। নাহিদ ভাইকে আমি বড় ভাই মানি, আমি আর কাউকে গুনি না, কিন্তু এটা আমি প্রাউডলি বলি, নাহিদ ভাই ছোট বোন আমি, আমার ইমাম নাহিদ ভাই, উনার ডাকে আমি নামছি, উনার ডাকে আমি ঢাকা মার্চ করার জন্য চেষ্টা করছি। ইভেন বঙ্গভবনে যখন আমি উনাকে বলছি ভাইয়া আমি স্বর্ণারিয়া, উনি দূর থেকে বলছে তোমাকে আমি চিনি। ভাই প্রাউড অফ ইউ। শেষ করছি। তাহলে কি করতে হবে আমাদের নারীদের? পলিটিক্সে ঢুকতে হবে, এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, কচি মেয়ে যেন কেউ খুঁজতে না পারে, সেটা ভাঙতে হবে। কেউ যেন